Good morning, dear students. I hope you all are fine. You are welcome to the online class of Iqbal Siddiqui College. In your last classes, you were practicing the rules and practice of completing sentence. But today, I would like to share with you at first some exercise which have been taken from board question 2019 of Dhaka board and Kumilla board, and after that with the exercises I will share with you, or I would like to clear with you about the structures. So students, let's go and watch that very exercises which have been taken from board question 2019. তো 2019 সালের বোর্ড কোশ্চেন থেকে আমরা এক্সারসাইজ গুলো নিয়েছি। আমি যেটা তোমাদের বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমরা এক্সারসাইজ গুলো আগে দেখব, তারপরে এক্সারসাইজের মধ্যে কি ক্লু দেওয়া আছে বা কোনটা দেখে তুমি সেন্টেন্সটা কমপ্লিট করবে এইটা আমরা পরে আলোচনা করব। তো আগে আমরা এখানে যে দেখব সেন্টেন্স গুলো বা যে উদ্দীপক রয়েছে সেন্টেন্সের সাথে। তোমরা সবাই জানো কমপ্লিটিং সেন্টেন্সটা প্র্যাকটিস করার জন্য বা কমপ্লিটিং সেন্টেন্স যেটা তোমাদের পরীক্ষায় আসবে এটার জন্য তোমার ওই গিভেন সেন্টেন্স আর গিভেন কোশ্চেনে তুমি এই অংশে দেখতে পাবা যে একটা বা দুটো সেন্টেন্সে উদ্দীপক দেওয়া থাকে। অ্যাকচুয়ালি ইংরেজির ক্ষেত্রে তোমরা ওরকম উদ্দীপকের সাথে সরাসরি কানেক্টেড না, তারপরে তুমি এই অংশ ওই যে কমপ্লিটিং সেন্টেন্সের এই অংশটা, তারপরে তোমরা কোশ্চেন নং 3 তে প্র্যাকটিস করতে স্পেশাল ওয়ার্ডস এই সব জায়গায়, তারপর তোমরা ওই যে রিটেন পার্টে অনেক কিছু লেখো, এখানে যে ইমাজিন সাপোজ এরকম দেওয়া থাকে, এগুলোই বেসিক্যালি উদ্দীপক। তোমরা অন্যান্য সাবজেক্টে যে উদ্দীপক বা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে থাকো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে উদ্দীপক হচ্ছে এইগুলো। দেখো এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই নাকি? এখানে দেখো, হ্যাঁ, ঢাকা বোর্ড 2019 এর প্রথম যে প্রশ্নটা, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, দুইটা সেন্টেন্স দেওয়া আছে। এই দুইটা সেন্টেন্সই হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্স এ বা এই প্রথমটার উদ্দীপক। এরপরে দেখো উই ওয়াক ফাস্ট লেস্ট, এরপরে যে গ্যাপটা রয়েছে ইউ হ্যাভ টু কমপ্লিট দিস গ্যাপ। আসলে কমপ্লিটিং সেন্টেন্সটাই এরকম, এটার টাইপ অফ কোশ্চেন তো তোমাদের জানারই কথা যে তোমার এরকম একটা বা দুটো সেন্টেন্সে উদ্দীপক দেওয়া থাকবে, তারপরে একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্যাট ভেরি সেন্টেন্স। তো সেই ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে ইউ মাস্ট হ্যাভ or you will get a clue or you must get a clue of that very or in that very incomplete sentence। তুমি একটা ক্লু পাবেই পাবে, মানে তোমার যে সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়েছে ওই ইনকমপ্লিট অংশে তোমার জন্য একটা ক্লু দেওয়া থাকবে, যে ক্লুটা দেখে তুমি সেন্টেন্সটা শেষ করতে পারবা। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট এই সেন্টেন্সের ভিতরে সেই ক্লুটা কোনটা বলো তো? লেস্ট। তাহলে এখন যদি তুমি জানো যে লেস্ট এর পরের স্ট্রাকচারটা কেমন হবে, তাহলে খুব সহজে এটা তুমি শেষ করতে পারবা। লেস্ট এর পরের স্ট্রাকচারটা কেমন হবে কেউ আমাকে একটু বলবা? লেস্ট এর পরে কোন স্ট্রাকচার হয়, বা এটা তোমরা আলোচনা শুনেছো কিনা? আরেকটু বলো, রিপিট প্লিজ, তোমাদের সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আমি দেখি, আরেকটু বলো, মানে আরেকবার বলো। হ্যাঁ, শুর, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি তুমি যেটা বলেছো একদম এইটাই, যে প্রথমে একটা সাবজেক্ট লিখতে হবে, তারপরে তুমি শুড অথবা মাইট এই দুইটা মোডাল অক্সিলিয়ারির যে কোনো একটা নিতে পারবা, অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নিতে পারবা না। তুমি উইল টুইল এগুলা অন্য কিছু নিতেই পারবা না। তোমার ওখানে সাবজেক্টের পরে শুড অথবা মাইট লিখতে হবে, এবং শুড অথবা মাইট যেহেতু মোডাল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে তোমার মূল ভার্ব একটা নিতে হবে সামঞ্জস্যপূর্ণ বা যেটা অর্থের সাথে মেলে, এরকম একটা মূল ভার্ব নিতে হবে। তো সেই মূল ভার্বটা কোন ফর্মে হবে? শুড বা মাইটের পরে মূল ভার্বের কোন রূপ বসে বা কোন ফর্ম বসে? অবভিয়াসলি প্রেজেন্ট ফর্ম। তাহলে একটু খেয়াল করো, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, আমাদের দেরি হয়ে গেছে, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ওয়াক ফাস্ট লেস্ট, সাপোজ তোমরা কয়েকজন বন্ধুরা মিলে হেঁটে হেঁটে কলেজে আসছো, তো হেঁটে হেঁটে কলেজে আসছো কিন্তু তোমাদের মনে হচ্ছে যে তোমাদের দেরি হয়ে গেছে এবং ক্লাসটা শুরু হয়ে যাবে বা তোমাদের প্রথম ক্লাসটা শুরু হয়ে যাবে, তখন তোমরা একে অপরকে বলছো যে ওয়াক ফাস্ট লেস্ট। এই যে ওয়াক ফাস্ট লেস্ট, আমরা যে সাবজেক্ট লিখবো ওই সাবজেক্টটা এখানে কিন্তু অনেকটা ডিফাইন করা হয়ে যাচ্ছে তোমার এই সেন্টেন্স দেখে। ওয়াক ফাস্ট লেস্ট, এটা হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট অ্যাকর্ডিং টু মিনিংস? তোমার মিনিংস অনুযায়ী এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির ভিতরে কোনটা এটা? ওয়াক ফাস্ট এটা কোন সেন্টেন্স?
ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে তোমার এখানে সাবজেক্ট হিসেবে তোমাকে এখানে লিখতে হবে ইউ, ইউ। তারপরে তুমি শুড বা মাইট বলছো, আমি সেই শুড বা মাইট লিখলাম এখানে, ইউ শুড, লেস্ট ইউ শুড অথবা মাইটও লিখলাম, যদিও জায়গার একটু অভাব। তারপর এখানে তোমার একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, সেটা কোনটা লিখবা, মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম? মিস, মিসটা লিখি। আসলে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা যে বলেছো তাকে অনেক ধন্যবাদ, যে এই ধরনের স্ট্রাকচারে সামঞ্জস্যপূর্ণ একটা ভার্ব দিতে হয়, তবে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ভার্বটা হবে কোনো, মানে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই ধর নেগেটিভ অর্থ প্রকাশ করে বলতে ওটা নেগেটিভ ওয়ার্ড না, ঠিক আছে, কিন্তু ওটা একটু না বোধক অর্থ দিয়ে থাকে, যেমন মিস, ফেইল, মানে এরকম অপোজিট মিনিং এর কিছু ইন্ডিকেট করে থাকে। তাহলে ইউ শুড বা মাইট মিস দ্য ক্লাস, সিম্পলি এখানে তুমি থেমে যাও। তাহলে এটা হয়ে গেল। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে, বা এটা তো তোমরা আগে জানতে নিয়মটা, তাহলে বোঝার কিছু নাই, আমরা একটু সলভ করে সামনের দিকে আগাই। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলো। নেক্সটটা দেখো, এই যে সেন্টেন্সটা বি তে রয়েছে, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, মানে একটা প্রবাদ রয়েছে, যে এখানে প্রবাদটা তোমাকে লিখতে হবে, তারপরে তুমি ক্লু খোঁজো আসলে প্রবাদটা কোন প্রবাদ লিখবা। ইংরেজিতে তো প্রচুর প্রবাদ আছে, অনেক প্রবাদ আছে, তাহলে তুমি কোনটা লিখবা? যে কোনো একটা লিখে দিলে কি তোমার, যে কোনো একটা প্রবাদ কি লিখে দিলে তোমার এই সেন্টেন্স সম্পূর্ণ হবে? তুমি কি এখানে লিখতে পারবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কি লিখতে পারবা? কেন পারবা না? তোমার বাকি যে অংশ, সেই অংশে তোমার একটা উদ্দীপক রয়েছে, দেখো টাইম রিলেটেড উদ্দীপক এটা। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। তাহলে তোমাকে অবশ্যই, হ্যাঁ, যে বলেছো তাকে অনেক ধন্যবাদ, তোমাকে অবশ্যই ওই ক্লু দেখে, ওই যে সেন্টেন্সটা যেটাকে আমরা উদ্দীপক বলছি, ওইটা দেখে তোমার এখানে টাইম রিলেটেড কোনো একটা প্রবাদ লিখতে হবে। তাহলে এখানে অবভিয়াসলি হবে এইটা, টাইম নিয়ে যে প্রবাদটা রয়েছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে এটাও হয়ে গেল। তারপরেরটাই যাই আমরা একটু, দেখো এখানে উদ্দীপকটা প্রথমেই, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মানে মিতু নামের কেউ, তার বাবার শারীরিক অবস্থার কথা ইন্ডিকেট করা হচ্ছে, এটা ভালো নয়। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার ড্যাশ, আর কিছু নাই, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার। তাহলে তুমি কোন ধরনের সেন্টেন্স দিয়ে বাকি অংশ, মানে কোন ধরনের ক্লজ বা কিভাবে বাকি অংশ শেষ করবা, কোন অর্থবোধক ক্লজ তুমি এখানে লিখবা, সেটা কিন্তু ইন্ডিকেট করছে এই অংশে। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিতু নামের কেউ তোমাদের বন্ধু, হয়তো তার বাবার শরীর ভালো নয়, এরকম মনে করো তার বাবার শরীরটা ভালো নয়। আচ্ছা, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, ইফ আই নিউ, এই যে ইফ কন্ডিশনাল তো তোমরা জানো, ইফ কন্ডিশনাল রিলেটেড স্ট্রাকচার গুলো কি তোমরা জানো, বা তোমাদের সাথে এটা আলোচনা হয়েছে? সামওয়ান রেসপন্স প্লিজ। জি স্যার। আচ্ছা, শুধু তুমিই কথা বলছো, বাকিরা সবাই কি জয়েন দিয়ে চলে গেছে নাকি? কায়ুম কই? কায়ুম, আব্দুল কায়ুম খন্দকার, কায়ুম শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, ইফ কন্ডিশনাল, তাহলে এটা এটা কোন কন্ডিশনে যাবে বলো তো, তুমি একটু বলো। যে ইফ আই নিউ মানে ইফ প্লাস পাস্ট টেন্সে আছে, ইফ প্লাস পাস্ট টেন্স যদি থাকে তাহলে এটা কোন কন্ডিশনাল স্ট্রাকচার এটার সাথে অ্যাডজাস্ট করে বলো তো? সেকেন্ড কন্ডিশনাল। কে বললো, সাগর নাকি মারুফ? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালটা আমাকে একটু বলবা মারুফ, বাকি অংশে আমি কোন স্ট্রাকচার লিখবো? সাবজেক্ট প্লাস, বলো। সাবজেক্ট প্লাস উড কুড অথবা মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস উড কুড মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা এটা মহিমা নাকি? জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ মহিমা। ওই যে কে যেন একটু মারুফ কথা বলছিল, মারুফ বলছে মনে হয় এখানে ইউ, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এখানে তোমার সাবজেক্ট হিসেবে কি ইউ লিখতে হবে, এরকম কোনো মানে বাধ্যবাধকতা আছে? মারুফ বলছো যে ইউ লিখতে হবে, ইউটা আমি এটা ঠিক বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করবা? আচ্ছা, কে যেন বললো ইউ, তাহলে তার এই উত্তরটা আমি নিতে পারছি না, ইউটা নেওয়া যাবে না। মহিমা যেটা বলেছে, তোমার সাবজেক্ট হবে এখানে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বারটা জানতাম বা মোবাইল নাম্বার, তাহলে কি হবে? আই উড বা কুড বা মাইট, যে কোনো একটা, আমি উডই রাখলাম, আই উড কল হিম, শেষ। এখানে সাবজেক্ট তো আই লিখলাম, আমি যদি ফোন নাম্বার জানতাম,
এখানে তো এই সাবজেক্টের কথা বলা হয়, তাহলে এইটাই হবে এখানে, ইউটিউব হবে। বলো কি বলেছো? স্যার এই যে আই উড কল হার হবে না? হার তো না, তার বাবার শরীর ভালো নয়। একটু খেয়াল করো, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল। বাবা তো কখনো হার হয় না, মিতুর বাবার শরীর ভালো নয়। মাগো তুমি কে জানো আর একটু বলো তো, বুঝতে পারোনি কেন? কে কথা বললো এটা? বুঝতে পারছি, আমি ভাবছি স্যার মিতুকে মিতু না, একটু দেখো, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার, এই যে অ্যাপোস্ট্রফি রয়েছে, অ্যাপোস্ট্রফির পরে যেটা, এটা ফাদার, এইটা আর কি, মানে মিতুর বাবা, এই অ্যাপোস্ট্রফিটা র ইন্ডিকেট করছে। মিতুর বাবা ওয়াজ নট ওয়েল, ভালো ছিল না, বাবা তার শরীর ভালো ছিল না। আমি যদি তার ফোন নাম্বার জানতাম, আই উড কুড মাইট, এখানে উড মানে উড লিখলাম আমি, কুড মাইটও তুমি লিখতে পারতে, কল হিম, আমি তাকে কল দিতে পারতাম। এরপরে দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাকি অংশ এখানে তোমার অপোজিট মিনিং এর কিছু একটা লিখতে হবে। যদি তোমরা জানো যে দোর পরে, দো যুক্ত যে ক্লজটা দেওয়া থাকে তারপরে অপোজিট মিনিং এর ক্লজ লিখতে হয়, মানে ক্লজ অফ অপোজিট মিনিং বাট সেম টেন্স, তোমার একই টেন্সে লিখতে হয় বা এরকম লেখা উচিত। আমার এখানে ক্লুটা হচ্ছে, এই সেন্টেন্সের ক্লুটা হচ্ছে দো। আগে যেমন ছিল কন্ডিশনাল, তার আগে ছিল প্রভার্ব, ওই যে পরের অংশে ক্লু ছিল, এখানে তোমার ক্লুটা হচ্ছে দো। দো মানে কি? যদিও। তাহলে যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, তারপরে এখানে তোমার শেষ করতে হবে। এরপরে আরেকটু বলা আছে, দেখো, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। আসলে এই প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড, তুমি ইচ্ছা মতোই করে আসতে পারো না, বা কমপ্লিটিং সেন্টেন্সটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো করতে পারবা না। তোমার এই ক্লুগুলোর দিকে বা এই যে উদ্দীপক বলেছি আমি যেগুলোকে, এগুলোর দিকে তোমাকে নজর রাখতেই হবে। তাহলে পরের অংশে বলা আছে যে উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা গর্বিত। কি নিয়ে গর্বিত? আমাদের যে হেরিটেজ সাইটস গুলো রয়েছে, বিশ্ব ঐতিহ্য যে জায়গাগুলো রয়েছে বা যে প্লেস গুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা গর্বিত। তাহলে তুমি এখানে কি লিখতে পারো? দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, কি লিখবা এখানে? বলো, তোমরা বলো, তোমার মহিমা বা তোমরা যারা আছো কথা বলতে চাও, তোমাদের থেকে উত্তরটা আমি নিয়ে নেই। এটা ডি নাম্বারের বাকি অংশে কি বলতে চাও বাজান? আরেকটু বলো। So if there's a number placed inside, দুইজন একসাথে কথা বললে আমি কাইন্দা দিমু, কিন্তু দুইজন একসাথে কথা বললে আমি শুনি না, যে কোনো একজন বলতে হবে। এবার কেউ বলে না। এই দেখো, আমরা এখানে লিখতেই পারি, এখানে হেরিটেজ সাইটের একটা ক্লু আছে, এখানে পরের মানে উদ্দীপক রয়েছে। তো দো বাংলাদেশি স্মল কান্ট্রি, উই হ্যাভ বা উই হ্যাভই লেখো, দেটে দরকার নাই, তুমি তো বাংলাদেশি। উই হ্যাভ মেনি হেরিটেজ সাইটস, বলো এটা ঠিক আছে তো? এটা ফুল স্টপ এখানে একটা, হ্যাঁ এখানে একটা ফুল স্টপ। উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। আচ্ছা, এরপর একটা দেখো, এটা কি বুঝতে পেরেছো সবাই? এটা বোঝার কিছু না, এটা অর্থ অনুযায়ী করতে হচ্ছে। তোমার দো আছে, দো এর অপোজিট অংশে, মানে আমাদের প্রচুর হেরিটেজ সাইটস রয়েছে, দো এর অপোজিট অংশে এটা আর কি, মানে একটু অপোজিট মিনিং এর বলতে এরকম। এরপরে দেখো, উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, এখানের ক্লুটা হচ্ছে এইটা, হোয়েন আছে, এই হোয়েনের পরে তোমার এটা রিলেটেড একটা ক্লজ লিখতে হবে, কিন্তু এখানে তোমার টেন্সটা ইন্ডিকেট করতে হবে 1971 এর সাথে। যদিও তোমার প্রথমে দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, নাও দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে এখানে একটা। উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন জাতি। এরপরে বলা আছে যে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন, 1971 সাল হচ্ছে এমন একটা বছর হোয়েন। তুমি এখানে বলতে পারো না মাই ফাদার ওয়াজ বর্ন, দুষ্টরা কে যেন একবার এরকম বলেছিল ক্লাসে, কিন্তু তুমি এটা বলতে পারো না এখানে। এখানে যেহেতু আমরা একটা স্বাধীন জাতি, এরকম একটা ক্লু তোমাকে ওখানে দিয়ে দিয়েছে, তোমার এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখ, রিলেটিভ প্রোনাউন হোয়েনটা কিন্তু 1971 এর রিলেটিভ প্রোনাউন। তো এই 1971 এটা অতীত সাল, তো যে কারণে তোমাকে এটা পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে এটা কি লিখবা? 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই বা বাংলাদেশ, উই বা বাংলাদেশ সাবজেক্ট দিয়ে শেষ করো না। গট আওয়ার মাদার ট্যাং 52 সালে, বাবা ওটা না, উই বিকেম ফ্রি বা উই গট ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ উই অ্যাচিভড, বা তুমি এখানে সহজে লেখো উই বিকেম ফ্রি, অসুবিধা নেই তো, আমরা মুক্ত হয়েছিলাম বা স্বাধীন হয়েছিলাম, এরকম সহজে চিন্তা করো। উই বিকেম ফ্রি।
we are a free nation now. 1971 is the year when we became free. Became লিখেছি কিন্তু এখানে এই দেখো এরপর দেখো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ আর উইক ইন ইংলিশ, এটা আবার তোমার কন্ডিশনালে আসছে, সেই ইফ কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স আছে, তার মানে তোমার এটা ফার্স্ট কন্ডিশন হবে এখানে। ফার্স্ট কন্ডিশন তোমার প্রথমে ক্লু দেওয়া আছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ আর উইক ইন ইংলিশ, তুমি যদি ইংরেজিতে উইক হও তাহলে কি হবে, এখানে সাবজেক্ট প্লাস শ্যাল উইল মে ক্যান, তারপরে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম লিখবা। তো এখানে উইক যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, বা নেগেটিভ ওয়ার্ড ঠিক না, বা একটা বিরূপ অর্থ দিচ্ছে আমাদের, তুমি ওটা নেগেটিভ করতে পারো। ইফ ইউ আর উইক ইন ইংলিশ, ওই যে তোমাদের একটু আগে বললাম না, যেমন ফেইল, মিস, এই ধরনের যে ওয়ার্ড গুলো, উইকটাও ওই দলে পড়বে। যে ইফ ইউ আর উইক ইন ইংলিশ, তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, তাহলে তুমি এখানে যদি লেখো ইউ উইল নট, উইলটা ঠিক আমরা বলি না, উইল বলার দরকার না, উইলটা একটু কেমন স্পেসিফিক হয়ে যায়। ইউ ক্যান নট লিখতে পারো স্বাভাবিকভাবে, ইউ ক্যান নট গেট এ গুড জব, এটা হতে পারে ফার্স্ট কন্ডিশনে তোমার। ওটা উইক যে ওয়ার্ডটা রয়েছে এই কারণে আমরা ওটা নেগেটিভ লিখলাম। তারপরে একটু দেখো তো, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, এটা ক্লু। আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, তুমি তোমার রুমে একটা বক্স পেয়েছো বা পেয়েছিলে, সরি পাস্ট টেন্সে আছে এটা, ফাউন্ড। আমি আমার রুমে একটা বক্স পেয়েছিলাম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, দ্যাট 2.2, এখানে 2.2 দিয়ে তোমার, হ্যাঁ 2 দিয়ে পরে তুমি কি লিখবা, মানে দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি, আমার জন্য এত ওজন, মানে আমার কাছে এত ওজন মনে হয়েছিল এটা, ফর মি টু ক্যারি ইট, টু ক্যারি ইট। কারি উচ্চারণ করলে কিন্তু তরকারি হয়ে যাবে, কারি বানানো হচ্ছে CURRY, আমরা লিখবো CARRY, ক্যারি, অথবা লিফট বলতে পারো, মানে এটা উঁচু করার জন্য, টু লিফট ইট, এরকম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ যে এই উত্তরটা দিয়েছো। এরপর দেখো 8 নাম্বার, আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, ক্লু হচ্ছে এটা, আই ওয়াজ রিয়েলি ইন গ্রেট ডেঞ্জার, মানে আমি প্রকৃতপক্ষেই, বা আমি ইনফ্যাক্টলি একটা ভয়ানক বিপদের মধ্যে ছিলাম। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টুর স্ট্রাকচারটা যদি জানো, এটা একদম এক পলকে হয়ে যাবে। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরের স্ট্রাকচার কেউ বলতে পারবা আমাকে? ভার্বের সাথে আইএনজি দিয়ে শেষ করতে হবে, তাহলে কি হবে, ভার্বটা কি নিবা, অর্থপূর্ণ একটা ভার্ব নাও। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, এই ভার্বটা কি নিবা? আমি আসলে বিপদে ছিলাম, হ্যাঁ হেল্পিং হবে, আমি বিপদে ছিলাম, তাহলে সে এখানে এসেছিল কেন, উইথ এ ভিউ টু হেল্পিং মি। ওকে, আমরা নেক্সট একটু দেখি, এই পর্যন্ত হলো এখানে। এবার দেখো এখানে আর দুটো বাকি আছে, ওটা ওখানে 8টা হয়ে গেল। আই ক্যান্ট রিকল হিজ নেম, ইট ইজ লং টাইম সিন্স, বা ইট ইজ লং সিন্স, ইট ইজ লং বা লং টাইম সিন্স একই। আই ক্যান্ট রিকল হিজ নেম, এটা হচ্ছে ক্লু। আই ক্যান্ট রিকল হিজ নেম মানে কি বলো তো, সাগর শিকদার আছে নাকি? সাগর, আই ক্যান্ট রিকল হিজ নেম মানে কি বলো তো? I can't recall his name. না বাবা, রিকল মানে হচ্ছে রিমেম্বার, রিকল মানে রিমেম্বার। I can't recall his name মানে আমি তার নাম মনে করতে পারি না বা পারছি না, এরকম। It is long since, এটা হয় অনেক দিন, long since। যদি এই সিন্সটা, এই সিন্স যে ওয়ার্ড, এটা একটা সেন্টেন্সের মাঝখানে বসে বা লিঙ্কার্স হিসেবে বসে, তাহলে এটা টাইম ইন্ডিকেট করে। এই সিন্সটা টাইম ইন্ডিকেট করছে, লং টাইম বা লং সিন্স এরকম ইন্ডিকেট করছে। তো আবার এটা কিন্তু সিন্সের অর্থ হচ্ছে যেহেতু, এটা যদি সেন্টেন্সের শুরুতে বসাও তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসলো, ওই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, মানে রিজন ক্লজ। তো ইউ হ্যাভ টু রাইট রেজাল্ট ক্লজ। সিন্স যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে তাহলে ওই ক্লজটা হচ্ছে রিজন ক্লজ, তোমাকে পরে লিখতে হবে রেজাল্ট ক্লজ। কিন্তু এখানে প্রেক্ষাপট ভিন্ন, এখানে বলছে যে ইট ইজ লং সিন্স, এই সিন্সটা এখানে টাইম ইন্ডিকেট করছে। তাহলে এই সিন্স যদি একটা সেন্টেন্সের মাঝখানে বসে, তার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আই মিন প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট, তাহলে তার পরের অংশে তোমাকে কোন টেন্স লিখতে হবে, এইটা যদি বলতে পারো এই সেন্টেন্স হয়ে যাবে। সিন্সের আগে প্রেজেন্ট টেন্স আছে, দেখো ইজ, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে কোন টেন্স হয় এইটা বলো।
past indefinite tense. পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইট ইজ লং টাইম সিন্স সহজে লেখো, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স আই আই স হার বা স হিম, হ্যাঁ, বা এখানে তুমি সটাকে তুমি মেটও বলতে পারো, এমইটি, এটা হতে পারে। আর যদি আগে পাস্ট ইনডেফিনিট থাকতো, ইট ওয়াজ লং সিন্স যদি হতো, তাহলে তোমাকে কি লিখতে হতো? এর পাশে কোন টেন্স লিখতে হতো? Past perfect tense. পাস্ট পারফেক্ট। তোমরা তো সব পারো, তাহলে এটা পারবা। এরপর একটা করো, দেখো, টাইম উইল ডিসাইড এভরিথিং। এটা করো নিজেরা, এটা কোনো নিয়ম টিয়মে পড়ে নাই, অর্থ অনুযায়ী। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু ঠিক করে দেয় বা সময় সবকিছু সমাধান করে দেয়। ডু ইওর বেস্ট, তুমি সর্বোত্তম করো, তোমার সর্বোত্তম কাজটাই তুমি করো। এরপরে কি হবে? এটা কোনো নিয়ম টিয়মে নাই, এটা অর্থ অনুযায়ী তুমি করো। কি লিখতে চাও বলো? anyone is welcome to solve this question, all right? Do your best, তারপরে কি বলছো? and wait for the result. Do your best and wait for the result, হ্যাঁ, এই উত্তর আমি নিতে পারি। Do your best and wait, তোমার সর্বোত্তম কাজটাই তুমি করো, and wait for the result. Thank you, এটা হতে পারে। ডু ইওর বেস্ট, তুমি বলতে পারো ডু ইওর বেস্ট উইদাউট এনি হেজিটেশন, মানে কোন রকম ইতস্ততা, মানে বোধ থেকে ইতস্ততা বোধ না করে তুমি কাজটা করে যাও, তোমার সর্বোত্তম চেষ্টাটা তুমি করে যাও। ওকে, তারপর দেখো তোমাদের এরপরে কি ক্লাস আছে? এই ইংরেজি ক্লাসের পরে কি ক্লাস হয়? ও সেই ক্লাসটা কয়টার সময় শুরু হয়? আচ্ছা, তাহলে অনেক সময় আছে আমাদের হাতে। দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, কুমিল্লা বোর্ড 2019। এটা একটু দেখো। সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট। এটা ক্লু তোমার বা উদ্দীপক এখানে। ডু ইউ নো ড্যাশ, এটা প্রশ্নবোধক একটা সেন্টেন্স এখানে লিখতে হবে। বাকি যে ক্লজটা তোমার এখানে বাদ রয়েছে, মানে যে ক্লজটা বাদ রয়েছে এটা তুমি শেষ করবা এখানে। কিভাবে লিখবা? সমুদ্র হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, মহান একজন সাংবাদিক সমুদ্র হক নামের কেউ। ডু ইউ নো ড্যাশ, কি লিখবা? হি লিভস দিলে তো হচ্ছে না বাবা, তাহলে তোমাকে রিলেটিভ প্রোনাউন দিয়ে এখানে একটা দিতে হবে, মানে প্লেসের পরিবর্তে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। স্যার হোয়ার দিব? হোয়ার। ডু ইউ নো হোয়ার হি লিভস। থ্যাংক ইউ, হয়েছে এটা। তোমরা তো সব পারো। আচ্ছা, এরপরটা দেখো, ইউনিটি ইজ পাওয়ার আনলেস ইউ আর ইউনাইটেড। পরে কি লিখবা? ইউনিটি ইজ পাওয়ার, এটা তোমাকে এখানে উদ্দীপক দিয়েছে বা ক্লু দিয়েছে, মানে একতাই শক্তি। আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তোমরা একত্রিত হও তাহলে কি হবে? বা যদি না তোমরা না, তুমি মনে করো এটা, যদি না তুমি একত্রিত হও। সামওয়ান মে কি হবে? হার্ম ইউ, অথবা ইউ মে বি হার্ম, ইউ উইল ফল ইন ডেঞ্জার, হ্যাঁ, ইউ উইল ফেইল। তাহলে কি লিখবো? একটা বলো, এই বোকা, সাকসেসফুল হবে কিভাবে? ওখানে অর্থটা কি দিচ্ছে? যদি না তোমরা একত্রিত হও, তাহলে ইউ উইল সাকসেসফুল, এটা হয় নাকি? ওখানে তো ভার্বই ছিল না। এটা লেখো, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তোমরা একত্রিত হও, ইউ মে বি হার্মড বাই আদার্স। প্যাসিভে লিখলাম এখানে, মানে ইউনিটি ইজ পাওয়ার, এটা শক্তির কথা বলেছে। ইউ মে বি হার্মড, তোমার ক্ষতি হতে পারে, অথবা আনলেস ইউ আর ইউনাইটেড, ইউ উইল বি এখানে কি হতে পারে? ইউ উইল বি ডেস্ট্রয়েড, তোমাদের ধ্বংস হয়ে যেতে পারে বা তোমরা শেষ হয়ে যেতে পারো, এরকম কিছু একটা নাম। আচ্ছা, এরপরে দেখো, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট। এটা আবার সেই ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো ক্লু ছিল না এখানে বা উদ্দীপক ছিল না, শুধু লেস্ট দিয়ে আছে। কি লিখবা? সাবজেক্ট তো অবভিয়াসলি ইউ লিখতে হবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট কি হবে? We should leave the house. ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট উই না ইউ, অন্য কোনো সাবজেক্ট আনাই যাবে না এখানে। কারণ কি?
তোমার মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি ইউ বাদে অন্য কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবা না। উই কেন বলছো এখানে? ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে তো অবভিয়াসলি ইউ হবে সাবজেক্ট। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড বা মাইট, ইউ শুড বা মাইট ফেইল দিয়ে দাও, ফেইল আর দরকার নাই, তুমি ব্যর্থ হতে পারো। মানে সতর্কতার সাথে কাজ করো, না হলে তুমি ব্যর্থ হতে পারো, বা যার ফলে না বা পাশে যাতে না তুমি ব্যর্থ হও, এই জন্য সতর্কতার সাথে কাজ করো। সাব্বির খান ইজ এ কোয়াক, এটা ক্লু। সাব্বির খান নামের কেউ ইজ এ কোয়াক, কোয়াক মানে কি কেউ বলতে পারবা? আব্দুল কাইয়ুম খন্দকারকে আমরা কোয়াক বলেছিলাম মনে হয় ওই যে ইসে কোন একটা কোশ্চেনের মধ্যে। কাইয়ুম কি পরে আর ফিরে আসে নাই? কাইয়ুম স্যার এটা হচ্ছে হাতুড়ে ডাক্তার। হ্যাঁ, হাতুড়ে ডাক্তার। তাহলে সাব্বির খান ইজ এ কোয়াক, বা সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, এই অ্যাজ দো এবং অ্যাজ ইফ এরকম দুইটা ফ্রেজ রয়েছে। তোমাদের সাথে একটু আগে আমি বলেছিলাম যে সিন্স যখন সেন্টেন্সের মাঝখানে বসে টাইম ইন্ডিকেটিং কোনো কাজ করে থাকে, ওইটার যে নিয়ম বলেছিলাম, অ্যাজ দো এবং অ্যাজ ইফ কোন সেন্টেন্সের মাঝখানে বসলে বা লিঙ্কার্স হিসেবে বসলে সেম অ্যাক্টিভিটিটা করে। সেটা কি? অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স হলে পরে পাস্ট টেন্স, আর আগে পাস্ট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট টেন্স আই মিন পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে হি বিহেভস অ্যাজ দো, অথবা এইটার যে টেন্স রিলেটেড নিয়মটা বললাম, এইটার যে টেন্স রিলেটেড নিয়মটা বললাম, এটার আরেকটা নিয়ম আছে, সেটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার এই টেন্সের ঝামেলায় জড়াতে হবে না। সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টের পরে ওয়ার লিখতে হবে, একটা ইমাজিনারি ক্লজ লিখতে হবে। ইমাজিনারি ক্লজ বা ইমাজিনারি সিচুয়েশনে লিখতে হবে। হি বিহেভস মানে সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, তিনি এমন ভাবে আচরণ করেন যেন হি ওয়ার অ্যান এমবিবিএস। এটা লেখো, ম্যাড লিখো না, যেহেতু ডাক্তারের ব্যাপার স্যাপার, এটা লেখো। সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস এমন ভাবে আচরণ করে, যদিও সে একজন হাতুড়ে ডাক্তার, সে এমন আচরণ করে যেন, অ্যাজ দো মানে হচ্ছে যেন, হি ওয়ার অ্যান এমবিবিএস, হি ওয়ার অ্যান এমবিবিএস। ও ঠিক আছে, তোমাদের ক্লাসটা এখানে আমি শেষ করতে চাচ্ছি। 11:50 পর্যন্ত হওয়ার কথা ছিল ক্লাসটা, 11:20 থেকে 11:50 তোমাদের ফিজিক্সের স্যার চলে আসছে। ওকে, ভালো থেকো সবাই।